আইন না জানায় বহু মানুষ আইনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সচেতনতা বৃদ্ধির কাজে নামতে চান আইনের এই ছাত্র। এই মেধাবী ছাত্র সৌমিক দত্ত আইন নিয়ে পড়েছেন। আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা শেষে সাধারণ বিচার প্রার্থীদের জন্য কিছু কাজ করতে চান সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে। তার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি করতেও কিছু কাজ করতে চান সৌমিক। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজের এই ছাত্র বলেন, আইন জানার নেই বলে বহু সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার বা বিভিন্ন প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আবার বহু মানুষ জামিনযোগ্য ধারায় গ্রেপ্তার হয়েও সংশোধনাগারে বন্দী রয়েছেন। আর্থিক অনগ্রসরতার দরুন তারা জামিনের জন্য আবেদন করতে পারেননি বা জামিনদার না মেলায় বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। অনেকে জামিন পেয়েও জামিনে মুক্ত হতে পারছেন না। অনেকের আবার সাজার মেয়াদ পার হলেও বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। আর্থিক অনগ্রসরতা এবং সচেতনতার অভাবে তারা আইনি সুবিধা গ্রহণ করতে পারছেন না। আইনজীবী হিসেবে কাজ শুরু করলে মানবিক এবং সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে এসব নিয়ে কাজ করতে চান আইনের তরুণ এই ছাত্র। এরই সঙ্গে শ্রমিক সাইবার অপরাধ নিয়েও কিছু কথা উল্লেখ করতে গিয়ে বলেন, এখন চলছে নেট যুগ, ফলে সাইবার অপরাধও বাড়ছে। বহু মানুষ সাইবার আইন সম্পর্কেও কিছু জানে না। অনেকেই কারোর ওপর হঠাৎ রাগ হলে তার নাম উল্লেখ করে ফেসবুকে লাইভ করে দিচ্ছে, কিংবা ফেসবুক পোস্ট বা ফেসবুকে গিয়ে মন্তব্য করে দিচ্ছে। এই সবই সাইবার অপরাধের মধ্যে পড়ে। বিভিন্নভাবে সাইবার আইন লঙ্ঘন করে সাইবার অপরাধীরা মানুষকে ঠকিয়ে চলছে। নিমেষের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিচ্ছে। না জেনে বুঝিয়ে অনেকে লিঙ্কে ক্লিক করছেন বা ওটিপি বলে দিচ্ছেন কাউকে, তখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছে। তাছাড়া ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে মেয়ে পাচার, মেয়েদের ব্ল্যাকমেলিংয়ের মতো অভিযোগ উঠছে। এসব নিয়ে সচেতনতা বৃদ্ধি হোক বলে শ্রমিক জানান। আমি শ্রমিক দত্ত, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজে গত 1.5 বছর ধরে ল নিয়ে পড়ছি। 3 ইয়ার্স LLB কোর্স। এর আগে ইংরেজি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপরে এখানে এসে ভর্তি হয়েছি। ক বছর হলো? 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর বাকি, 1.5 বছরের থেকে কিছু কম বাকি। ইংরেজি অনার্স নিয়ে পাশ করে হঠাৎ লতে তুমি গেলে কেন? অন্য আরো অনেক বিষয় ছিল, লকে কেন চুজ করলে? ট্রানজিশনটা তো মানে প্রথমে যখন ইংরেজির থেকে লয়ে আসলাম, একদিকে লিটারেচারের ভাবনা, মানে যেটা রোম্যান্টিসিজম, আর অন্যদিকে লতে এসে বাস্তবায়িত চিন্তা ভাবনা, দুটোর মধ্যে অনেকটাই তফাৎ। তো তবে অসুবিধা হয়নি, প্রথম থেকেই অসুবিধা হয়নি, কারণ আমার মতে যে ভালোবেসে পড়ছে তার জন্য এটা একটা অ্যাসেট, আর যে মানে চাপ নিয়ে পড়ছে তার জন্য এটা একটা লায়াবিলিটি। মানে উদ্দেশ্যটা কি তোমার? উদ্দেশ্য বলতে আরো জানা, মানে যখন ইংরেজি অনার্সও পড়ছিলাম তখন উদ্দেশ্য এটাই ছিল, আরো জানা, দেশের বিদেশের বিভিন্ন অথরকে পড়া। সেরকমই ল যখন পড়ছি, ল তো মানে মহাসমুদ্র। সবে 1.5 বছর হয়েছে, আর ক বছর কিছুই জানি না। আরো 1.5 বছর, আরো 1.5 বছরের মতো বাকি। যখন তুমি একজন পাশ করে বেরোবে, একজন আইনজীবী হবে, কি করতে চাইছো? আচ্ছা, এখানে বলে রাখি, আমি ইতিমুহূর্তে ফ্রি লিগাল এইড সার্ভিসের সঙ্গে যুক্ত আছি। তো মানে এটা একজন প্যারালয়ার হিসেবে আমার দায়িত্ব সমাজের প্রতি। তো এখন যারা এই বিষয়ে অবগত নন তাদেরকে জানানোর জন্য আমি বলতে চাই যে, হুসাইনারা খাতুন বলে ভারতের একটা খুব ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল, যেখানের যদি খুব গভীর ফ্যাক্টেও না যাই, তাও ওখানের ইস্যু এমন ছিল যে যারা ইনমেট ছিলেন তাদের সময়সীমা, মানে তাদের যে পানিশমেন্ট পিরিয়ড, সেটা পার হয়ে যাওয়ার পরেও তারা 13-14 বছর প্রিজনে ছিলেন। আর তাছাড়াও এমন কিছু আনট্রাইড ইনমেটসও আছে যারা বহু বছর ধরে তাদের ট্রায়ালই ইনিশিয়েট হচ্ছে না, যে কারণে তারা মানে খুব সোজা কথায় বললে ভেতরে থেকে পড়ছে আর কি। তো এই জাজমেন্টের থেকেই যেরকম একাধারে ইন্ডিয়াতে PIL এর সূচনা হয়, সেরকমই অন্যদিকে এই জাজমেন্টের পরবর্তী ফলাফল যদি দেখি, তাহলে আমাদের ভারতীয় সংবিধানের যে পার্ট 4 আছে, DPSP, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস, সেখানে আর্টিকেল 39A অ্যাড করা হয়। সেটা হচ্ছে ফ্রি লিগাল এইড টু সামওয়ান হু ইজ সাফারিং ফ্রম ইনকমিউনিকেবল or from poor social or background, anything. তো ব্যাকওয়ার্ড পিপল, সেটা ইনকমিউনিকেটের জন্য হতে পারে, পভার্টির জন্য হতে পারে, বা আদার যে কোনো কারণের জন্য হতে পারে। তো এটার ইমপ্লিমেন্টেশন, মানে আমরা যেরকম জানি যে পার্ট 4-এ তো
মানে লিগালি এনফোর্স করার কোনো অপশন নেই কোর্ট অফ লয়ে। এটার ইমপ্লিমেন্টেশন হিসেবে এসেছিল হচ্ছে লিগাল সার্ভিসেস অ্যাক্ট। তার আন্ডারে আমাদের দেশে 4 স্তরীয় লিগাল সার্ভিসেস অথরিটি তৈরি করা হয়েছে। নালসা, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি; সালসা, স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি; ডিএলএসএ, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি; আর তারপরে হচ্ছে সাব ডিভিশনাল লেভেলে, যেরকম আমাদের শিলিগুড়ি একটা সাব ডিভিশন, সেই সাব ডিভিশনাল লেভেলে আমাদের শিলিগুড়ি কোর্টের এডিজে 1 যিনি আছেন, তার আন্ডারে লিগাল সার্ভিসেস অথরিটি, মানে লিগাল সার্ভিসেস অথরিটি যে কোনো ম্যাটার তার কাছে নিয়ে যান আর কি। তো আচ্ছা, আমি অনেকটা ডাইভার্ট করে গেলাম টপিকের থেকে। আমি কোথায় ছিলাম সেখানে আসি। 27শে নভেম্বর আমাদের, মানে আলোচনা তার আগের থেকেই চলছিল। 27শে নভেম্বর ফাইনালি আমি আমাদের কলেজের তরফ থেকে আমাদের বাগড়াকোট এরিয়ায় যে এই ডিস্ট্রিক্ট কারেকশনাল হোম আছে সেখানে গেছিলাম, আমি এবং আমার আরো 9 জন ক্লাসমেট এবং একজন টিচার, তিনি সুপারভিশনে ছিলেন। তো আমরা বেসিক্যালি একটা ইন্টারমিডিয়েট বডি হিসেবে গেছিলাম। আমাদের কাজ এটাই ছিল যে আমাদের যে লিগাল সার্ভিসেস অথরিটির আন্ডারে অ্যাডভোকেট প্যানেল আছে সেখানে মেম্বার মেরে কেটে 5-6 জন। তো তাদের তুলনায় কারেকশনাল হোমে ইনমেটসদের সংখ্যা হিউজ। প্রত্যেকের পক্ষে ইন্ডিভিজুয়ালি সবার দাবি দেওয়া শোনা পসিবল হয় না। আমরা একটা মিডিয়ামের মতো ওদের দাবি দেওয়া শুনে, এবং যেই ক্ষেত্রে মনে হচ্ছে যে এই লোকটা জামিন পাওয়া ডিজার্ভ করে বা এই লোকটার ট্রায়ালটা ইনিশিয়েট করা যেতে পারে, মানে তাদের রেফারেন্সটা আমরা এই প্যানেলের কাছে তুলে ধরি। মানে এখন একটা কোয়েশ্চেন আসতেই পারে কারোর মাথায় যে হচ্ছে তাহলে আমরা কি মানে সবার নাম রেফার করছি? আমি একটা এক্সাম্পল দিয়ে ক্ল্যারিফাই করতে চাইবো। ধরুন চুরির শাস্তি হচ্ছে 2 বছর, যদি আমি রাস্তায় কারোর পকেট মেরে থাকি, চুরি বলেই বললাম আর কি, রাস্তায় যদি পকেট মেরে থাকি। এবার একটা ইনমেট যে পড়ে আছে ভেতরে 3 বছর ধরে, তার এখন যদি শাস্তি হয়, ম্যাক্সিমাম শাস্তি হয় ও 2 বছর, তাহলে তো 3-2-5 বছর ধরে মানে জুডিশিয়াল কাস্টডিতে কাটালো, তাহলে সেটা তো তার রাইটের ভায়োলেশন হলো। তো যে এরকম ভাবে 3 বছর ধরে অলরেডি পড়ে আছে, তার রেকমেন্ডেশনটা আমি যদি লিগাল সার্ভিসেস অথরিটির কাছে দিতে পারি এবং তারা যদি সেটা এডিজের কাছে তুলে ধরেন, তাহলে এই লোকটা জামিন পেয়ে যায়। এটা একটা এক্সাম্পল। এরকম আরো প্রচুর লোক আছে যারা এভাবেই নির্বিচারে আটকে আছে ভেতরে, বা যারা অনেকে জানে না যে তাদের রাইট আছে বেল ফার্নিশ করা। বেল ফার্নিশ করা একটা মানে রাইট, ম্যাটার অফ ফ্যাক্ট ফান্ডামেন্টাল রাইট। যে কোনো কেউ যদি বেলেবল অফেন্স হয় তাহলে বেল ফার্নিশ করে বেরিয়ে আসতে পারে, কিন্তু ওদেরকে এটা কমিউনিকেট করা হয় না। ওদেরকে যদি আমি কমিউনিকেট করি যে একটা বেয়ার মিনিমাম টাকা দিয়ে বেল ফার্নিশ করে তুমি বেরিয়ে যেতে পারো, তাহলে একাধারে যেরকম ওকেও সাহায্য করা হলো, তারপরে আমাদের ডিস্ট্রিক্ট কারেকশনাল হোমের স্পেসটাও তো খুবই লিমিটেড, তাহলে ওখানে আরেকজন ইনমেটের জায়গা বাড়বে। একটা সামাজিক একটা, হ্যাঁ, সমাজের প্রতি তো একটা দায়বদ্ধতা থাকেই। মানে অ্যাডভোকেট হিসাবে সে অ্যাডভোকেটস অ্যাক্ট বলো বা প্রফেশনাল এথিক্স এর কথাই বলো, ইন জেনারেল মানে শুধু দায়িত্বটা তো ক্লায়েন্টের প্রতি না। অ্যাডভোকেট হ্যাজ ইজ ডিউটি টুয়ার্ডস দ্য কোর্ট, তারপরে টুয়ার্ডস ফেলো অ্যাডভোকেটস, এবং ওভারঅল সোসাইটির সামাজিক দায়বদ্ধতা আছে এবং মানবিক রেসপন্সিবিলিটি, হিউম্যান রেসপন্সিবিলিটি তো আছে। কারণ বিনা বিচারে কেউ যদি পড়ে থাকে, মানে বা জামিন হয়ে গেল সে বেরোতে পারে না, সেক্ষেত্রে একটা মানবিক একটা সমস্যা হয়ে যায়। কারণ নির্দোষ মানুষ কখনো আটকে থাকতে পারে না, তাই তো? না, একদমই। কি বলবে? বরং মানে এটাকে ক্ল্যারিফাই করার জন্য তো আমার কাছে আরেকটা আর্টিকেল আছেই। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 23 বলছে রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। মানে আমি এক্সপ্লয়েটেড হতে পারি না, শাসকতন্ত্রের দ্বারা এক্সপ্লয়েটেড হতে পারি না। এবার আমি যদি নির্বিচারে কারেকশনাল হোমে পড়ে থাকি, সেটাও তো একটা এক্সপ্লয়টেশন। কনস্টিটিউশন যখন আমাকে একটা ফান্ডামেন্টাল রাইট গ্যারান্টি করছে,
তাহলে সেটার ইমপ্লিমেন্টেশনও হওয়া উচিত। তোমরা এই যে 20 জনের টিম যেটা বলছিলে, বা কয়জনের টিম? 9 জন নাকি? 10 জন এক এক শুক্রবারে যায়, 10 জন অন্য শুক্রবারে যায়, টোটাল 20 জন স্টুডেন্ট অল্টারনেট করে যায়। কোনো রেফার করেছো এখন অব্দি তোমরা? অ্যাকচুয়ালি আমরা রিপোর্ট তৈরি করেছি, আমরা যদি মানে বারে বারে রেফার করি তাহলে এটা ওদের জন্য হেক্টিক হয়ে যায়, ওই জন্য আমরা পাইল আপ করে নিচ্ছি, একবারে রেফার করব। মানে যারা এইভাবে আটকে আছে, হ্যাঁ হ্যাঁ, তার তথ্য তো এখন বলা যাবে না কারোর সামনে, না মানে এটা তো ওদের প্রাইভেসির আভ্যন্তরীণ বিষয়, রাইট? কিন্তু এই কাজটা করে কেমন অনুভূতি হচ্ছে? মানে প্যারালয়ার হিসাবে প্রথম প্রজেক্ট, স্বাভাবিকভাবেই খুবই ভালো লাগছে। আর মানে এটা নিজের দিক বললাম, আর একটা সামাজিক দায়িত্ব পরিপূরণ করা, এটা তো নিঃসন্দেহে খুবই ভালো লাগারই কথা। মানে আইনজীবীদের সামাজিক দায়বদ্ধতাও একটা শিক্ষা হচ্ছে এই এটার একদম। মাধ্যমে। প্রফেশনাল এথিক্স এর সব থেকে বড় দিকই হচ্ছে নিজের প্রতি দায়বদ্ধতা, ক্লায়েন্টের প্রতি দায়বদ্ধতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা, নৈতিক যে নৈতিক দিকটা। কেন তোমার মানে তোমার কি পাশ করে যখন বেরোবে কি করবে? ক্রিমিনাল ল ভালো লাগে, সিভিল ল ভালো লাগে, তবে সব থেকে বেশি ইন্ট্রিগ করে কনস্টিটিউশন। মানে যেটাকে আমি যদি লয়ের ভাষায় বলি তাহলে কনস্টিটিউশন হচ্ছে দেশের গ্রান্ড নাম। গ্রান্ড নাম মানে হচ্ছে গোড়ার গল্প আর কি। কনস্টিটিউশন কে বলা হয় ল অফ দ্য, কনস্টিটিউশনের ঘরে বাকি ল গুলো দাঁড়িয়ে আছে। তো সব থেকে বেস হচ্ছে কনস্টিটিউশন। আমার মতে প্রত্যেক আইনজীবী হও বা না হও, আইনে আগ্রহ থাকুক চাই না থাকুক, কনস্টিটিউশনের ব্যাপারে জানা উচিত। কারণ এমন অনেক জায়গায় মানুষ বুঝেই উঠতে পারে না যে তার কিছু রাইটস আছে যেগুলো এক্সপ্লয়েটেড হচ্ছে, মানে অজ্ঞতার কারণে, আমি বলবো অজ্ঞতার কারণে, আইনের প্রপার নলেজ না থাকার কারণে মানুষ অনেক সময় এক্সপ্লয়েটেড হয়। কনস্টিটিউশন হচ্ছে বেস, যদি সেটার বিষয়ে একজন জানে তাহলে আমার মনে হয় এই যে এক্সপ্লয়টেশনটা হচ্ছে সেটার হার অনেক কমে আসবে। অনেক মানুষ জানেই না এক্স্যাক্টলি। মানে আমাদের যে পার্ট 3 অফ কনস্টিটিউশন আমাদেরকে ফান্ডামেন্টাল রাইট এবং আইন না জানা সে যেমন বহু ক্ষেত্রে অধিকার থেকে বঞ্চিত, আবার অনেক ক্ষেত্রে সে অন্যায় করে বসছে, এমনও হচ্ছে অনেক আইন সে জানে না, তাই তো? হ্যাঁ, মানে সে আইনটা লঙ্ঘন করে বসছে অজান্তে আর কি। তো সেক্ষেত্রে সচেতনতা খুব জরুরি, আইনি সচেতনতা। তোমার কি মনে হয়? হ্যাঁ, এটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে এই যে আজকের যুগে লোকজন ফেসবুকে এসে, মানে কোনো ভাবনা চিন্তার বাইরে ফেসবুকে এসে একটা লাইভ করে দিচ্ছে যে অমুক মানুষ অমুক দিন এই করেছে। এটা ডিফামেশন। সেকশন 499 অফ আইপিসির আন্ডারে এটা ডিফামেশন। সাইবার ল, মানে সাইবার ল তো খালি ওর সাইবার দিকটুকু বলছে যে আমি এটা টেকনোলজির ব্যবহার করে করছি। ওভারঅল মানে অ্যাকচুয়ালি সাইবার ল খুবই নতুন একটা পন্থা, এ তো সবে এলো। মানে সেই আমাদের সেদিন এলো হচ্ছে আইটি অ্যাক্ট, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, তারপরে আস্তে আস্তে আরো সাইবার ল ইন্ট্রোডিউস করা হচ্ছে। কারণ আমরা যদি ভেবে দেখি, মানে আগে তো অহরহ ছিল এখানে মার্ডার হয়ে যাচ্ছে, এখানে রেপ হয়ে যাচ্ছে, যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে এখন সেটা অনেক কম। এখন যেটা বেড়ে গেছে সেগুলো হচ্ছে হোয়াইট কলার ক্রাইম। এখন আর মানে কেউ ঢুকে ব্যাংকের বাইরে মানে বন্দুক নিয়ে দাঁড়িয়ে নেই যে আমার মানে আমি ব্যাংকের থেকে টাকা নিয়ে বেরোবো, আমাকে বন্দুক দেখিয়ে আমার থেকে টাকা ছিনতাই করে নিয়ে চলে যাবে। এখন গুগল পে চলে এসছে, মানে ওভারঅল ইউপিআই চলে এসছে। কেউ কাউকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছে, লিঙ্কে কি আছে না জেনে একজন ক্লিক করে দিচ্ছে, অ্যাকাউন্ট থেকে লাখ টাকা বেরিয়ে যাচ্ছে। আমি আবার টপিক থেকে ডাইভার্ট করে গেলাম, আমি অ্যাকচুয়ালি ইয়েতে ছিলাম সেই ফেসবুকে এসে লোকে কি করছে, খুব ইন্টারেস্টিং গল্প। এই যদি আমি একটু ডিফামেশনটাকে এক্সপ্লেন করি, ক্রিমিনালের ব্যাপারটা তো গেল, সিভিলে লিবেল আর স্ল্যান্ডার বলে দুটো সাইড আছে। লিবেল হচ্ছে যেটা পার্মানেন্টলি থেকে যায়, যেটা পার্মানেন্ট ইন নেচার, মানে যেটা লিখিত। আর স্ল্যান্ডার হচ্ছে যেটা টেম্পোরারি ইন নেচার, মানে মৌখিক। এবার আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো আমরা 3 জন লোক দাঁড়িয়ে আছি, আমি, তুমি এবং আর একজন লোক, এ, বি এবং সি। এবার এ বি এর ব্যাপারে একটা কথা বললো যেটা সি শুনে ফেললো, তাহলে এটা একটা স্ল্যান্ডার।
স্ল্যান্ডার কথাটা কিন্তু নন লিগাল টার্মেও অনেক সময় ব্যবহার করা হয়। এই ছেলেটা একটা স্ল্যান্ডার করে এসছে, এই ব্যাপারটার মানে হচ্ছে আমি যখন ডিফেম করলাম বি কে, এ হয়ে আমি যখন বি কে ডিফেম করলাম, সি এটা শুনে ফেললো, এটা একটা ডিফামেশন হলো। এবং কিভাবে হলো? স্ল্যান্ডার ফর্মে হলো। মজার ব্যাপার হচ্ছে যদি আমি এ আর বি থাকতো, সি এখানে উপস্থিত না থাকতো, তাহলে আমি এই কথাটা খালি বি কে বলছি, এটা কিন্তু ডিফামেশন হতো না। মানে যদি একটা জায়গায় খালি আমি আর তুমি প্রেজেন্ট থাকি আর কেউ প্রেজেন্ট না থাকে, তাহলে ডিফামেশনের কোনো চান্স নেই। কিন্তু পাবলিক হয়ে গেলে সেটা, কিন্তু পাবলিক হয়ে গেলে, আর ফেসবুকের ক্ষেত্রে তো সেটা লিগাল, কারণ হয় আমি ভিডিও করছি বা আমি টাইপ করছি, দ্যাট ইজ পার্মানেন্ট ইন নেচার। মানে উদাহরণ দিই একটা, আজকে আমি একটা লাইভে এসে কারোর নাম নিয়ে অমুক এই 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 এরকম কিছু বলে এটা ভিডিও করে দিলাম, রাগের মাথায় করেছি, তারপরে আমার মাথায় খেয়াল এলো আরে এটাই তো আমি ফেসে যেতে পারি, ভিডিওটা ডিলিট করে দিলাম। মিসকনসেপশন হতেই পারে, আরে তাহলে তো ভিডিও চলে গেছে, ঝামেলা কোথায়? কিন্তু ইন্টারনেটের যুগে মানুষ মানে এক মুহূর্তও ফোন ছাড়া থাকতে পারে না। এই যখন আমি ভিডিওটা করেছি তার কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিওতে অনেক ভিউজ পড়ে গেছে। কেউ যদি সেই ভিডিওটা সেভ করে নিয়ে থাকে, তাহলে ভিডিওটা পার্মানেন্টলি থেকে গেল, কোথাও রেকর্ডে থেকে গেল, তাই তো? তাহলে এটা লিগাল, পার্মানেন্ট ইন নেচার। এবার আমি যখন কাউকে ডিফেম করছি, আসলে তাহলে অনেকেই প্রশ্ন করতে পারে যে এরকম লাইভ তো সবাই করছে, থানা পুলিশ হচ্ছে না কেন? আবার একটু আগেই বললাম অ্যাওয়ারনেসের অভাব, মানুষ জানেই না তার রাইটস কি। আমাকে নিয়ে যদি কেউ ইন্টারনেটে কথা বলে, আমি তার এগেনস্টে সাথে সাথে চলে যাব সাইবার সেলে। আমি কিন্তু এমনি থানায় যাব না, সাইবার সেলে যাব। যেহেতু তুমি এই সাইবার লজ এর কথা বললে, আমাদের যেরকম নর্মাল ক্রাইমস এর জন্য একটা পুলিশ সেল আছেই সেপারেটলি, সেরকম ডেজিগনেটেড টু সাইবার লজ দের ইজ আ সেপারেট সেল দ্যাট ইজ নোন অ্যাজ সাইবার সেল। ওখানে পুলিশদেরকে ট্রেন করা হচ্ছে এই স্পেসিফিক ম্যাটার গুলো নিয়ে ডিল করার জন্য। তো সাইবার সেলে গিয়ে আমাকে তথ্য প্রমাণ দিতে হবে যে এই লোকটা আমার বিরুদ্ধে ভিডিও বানিয়েছে, এরকম দুটো কথা বলেছে, এবং তারপরে কোর্ট প্রসিডিং শুরু হবে জেনারেলি। এবং কোনো পোস্টও তো দিতে পারে না কেউ, কারণ কোনো পোস্ট দিতে পারে না। ইনফ্যাক্ট আমার যদি কাউকে নিয়ে কোনো আক্ষেপ থাকে, রেদার আমার কোনো ঘটনা নিয়ে আক্ষেপ থাকে, তাহলে আমি কারোর নাম মেনশন না করে একটা ভিডিও বানাতেই পারি যে আমার বিরুদ্ধে এরকম একটা ঘটনা হয়েছিল। কারণ সেকেন্ডলি আমরা দেখছি যে সাইবার ল এর মধ্যেই বোধহয় পড়ছে কিনা তুমি, সাইবার আইন নিয়ে পড়ছো, আজকাল অনেক ফেক অ্যাকাউন্ট, ভুয়া অ্যাকাউন্ট তৈরি করছে। এবং দেখা যাচ্ছে যে পুরুষ মানুষ, ছেলে, সে মেয়ে সেজে কোনো মেয়েকে ট্যাপে ফেলার জন্য, এমনকি কোনো অভিনয় করে কোনো মেয়েকে পাচার করে দেওয়ার জন্য, হ্যাঁ, বা কোনো রকম ভাবে তাকে ছবিতে ভিডিও বা এমনি স্টিল ছবি এডিটিং করে অশালীনতার কিছু ব্যাপার চলে আসে, সেক্ষেত্রে ব্ল্যাকমেলিং করছে, এইসব নানান রকমের ক্রাইম হচ্ছে। সেই নিয়ে তুমি কি বলতে চাও? কতটা জানো বা কি বলতে চাও মানুষকে? হ্যাঁ, মানে আমি যদি আইপিসি ধরে বলি, তাহলে একজন ছেলে মানুষ যদি আর একজন মানে মেয়ে মানুষ সেজে বা যে কোনো কেউ সেজে, আমি একজন ছেলে, আমার আর এক কোনো বন্ধু আছে যার প্রতি আমার একটু তিক্ততা আছে, আমি তার নামে ফেক অ্যাকাউন্ট বানিয়ে অন্য কাউকে উত্ত্যক্ত করছি, এটা হচ্ছে চিটিং বাই ইম্পারসনেশন। আমি যে নই সে সেজে একজন লোককে ঠকাচ্ছি, এটা চিটিং বাই ইম্পারসনেশন। আর যদি আমি কারোর ছবি নিয়ে সেটাকে বিকৃত করে সেটা ইন্টারনেটে ব্যবহার করছি, তাহলে মানে বা এই জাতীয় যে কোনো ক্রাইম, সেটা আইপিসি 354 থেকে 354 ডি এর মধ্যে পড়ে যায়। সেই হ্যারাসমেন্ট বলো বা সেই যে কোনো কিছু আর কি, ওই গ্রুপের মধ্যে পড়ে যাচ্ছে। আর একটা এক্সেপশন আছে, যেরকম লোকে বলতে পারে তাহলে তো তোমরা যে নিউজ করছো, তোমরাও তো মানে তোমরা কিভাবে ডিফেম করছো না কাউকে? কিন্তু তোমাদের যেরকম ফ্রিডম অফ স্পিচ গ্যারান্টিড আছে আর্টিকেল 19(1) এর আন্ডারে, সেরকমই তোমাদের রিজনেবল রেস্ট্রিকশন আছে যে তুমি যখন একজনের ভিডিও বানাচ্ছ বা তার এগেনস্টে লিখছো, তার প্রতিপক্ষের কি বক্তব্য তোমাকে সেটাও কভার করে নিতে হচ্ছে। রিজনেবল রেস্ট্রিকশন মেনে কাজ করছো জন্য তোমাদেরকে আইনত কোথাও ডাকা যাচ্ছে না। কিন্তু যে কোনো কাজ করার জন্য সেটা লিগাল কনসিকুয়েন্স কি সেটা জানতে হবে। সেটা না জেনে যখন কেউ ভিডিও বানাচ্ছে, তখন সেটা ডিফামেশনের অফেন্স হয়ে যাচ্ছে।
এবং তার এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া যেতে পারে। পানিশমেন্ট হতে পারে 2 বছরের ইমপ্রিজনমেন্ট উইথ অর উইদাউট ফাইন।